আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত 90 জন নিহত। রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর, জানালেন আইনমন্ত্রী। আরেক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের আবেদন। কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত 4। দিনাজপুরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত 3। নাসরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ। ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত 10। ভারতের পাহাড়ি ঢলে ফের বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের উত্তরের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে 90 জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে 247 জন শ্রমিক কাজ করছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7:29 বিস্ফোরণ হয়। ঘটনাটি ঘটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেন ইউ কয়লা খনিতে। ঘটনার পর শত শত উদ্ধার কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের পাশে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত 100 জনের বেশি আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী খনির কর্মকর্তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়া বিস্ফোরণ ঘটেছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় 6টি উদ্ধার দল থেকে 345 জন কর্মী পাঠিয়েছে। শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে সেখানে খনি দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী 72 ঘন্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদ উল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে আজ জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময় বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরপরই পুলিশ চার্জশিট দেবে। সব ঠিক থাকলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে। মামলাটির বিচার কাজ দ্রুত শেষ করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী আরো বলেন, ঈদের ছুটির পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের দীর্ঘসূত্রতা নিয়ে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হওয়ার পর তা অনুমোদনের জন্য যখন হাইকোর্টে আসে তখন পেপার বুক তৈরিতে অনেক সময় লেগে যায়। এর ফলে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়। এই প্রক্রিয়াটি কিভাবে আরো দ্রুত ও সহজ করা যায় তা নিয়ে সরকার বর্তমানে গুরুত্বের সঙ্গে কাজ করছে। 24 জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছে পুলিশ। শনিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 16 মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল এ মামলায় আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। গত বছর 24 জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো 20 জন। শনিবার বেলা 11:30টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রাম ট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে 10 থেকে 15 জনের অবস্থা গুরুতর। এদিকে দিনাজপুর বগুড়া মহাসড়কে মালবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। শনিবার সকাল 8:30টার দিকে রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লোকাল রোড থেকে পাকা সড়কে ওঠার সময় দিনাজপুরগামী ট্রাকের সাথে 3 জন আরোহী সহ একটি মোটর সাইকেলে সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলে থাকা 3 জন আরোহীর একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অপর 2 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক ও মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ঘটনার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট এবং দুদকের পিপি একেএম আজিজুল হক খান এই নোটিশ প্রদান করেন। এছাড়াও একেএম আজিজুল হক খান তার ফেসবুক প্রোফাইলে লিগ্যাল নোটিশটি স্ট্যাটাস আকারে প্রকাশ করেন। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, প্রাপক নাসিরউদ্দিন পাটোয়ারী এনসিপি নেতা, আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশের মাধ্যমে জানানো যাচ্ছে যে আপনি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত করেছেন। তাতে আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি। এতে আরো বলা হয়, কেন আপনার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না? আগামী 15 দিনের মধ্যে তার ব্যাখ্যা সহ জবাব লিখিতভাবে নিম্ন স্বাক্ষরকারীর নিকট দিতে অনুরোধ করছি। অন্যথায় আপনার বিরুদ্ধে আদালতে আইনের আশ্রয় নেওয়া হবে। ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালানো হয়েছে, যাতে অন্তত 10 জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। হামলার আগে কিছু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয় এবং কয়েক দফা বিস্ফোরণে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যম। শনিবার ভোরের দিকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, মধ্যরাতের কিছু আগে ব্রিটালের উপকণ্ঠে পাহাড়ি এলাকার নাবি স্রেইজে 5টি বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহর সাথে 17 এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে এলাকাটি হামলার বাইরে ছিল। দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে অবস্থানরত এএফপির এক সংবাদদাতা জানান, তিনি 2টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথমে শহরের উপকণ্ঠে একটি ভবনে হামলা হয়, পরে শহরের ভেতরে আরেকটি হামলা চালানো হয়। এতে এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর আগে বেসামরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দল ও পৌর পুলিশের সদস্যরা এলাকাবাসীকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করেন। তারা মাইকিং করে স্থানীয়দের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানান। ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ফের বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে যে কোনো সময় বিপদ সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা নদী পাড়ের মানুষের। তিস্তা নদী তীরবর্তী গ্রামের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি শুক্রবার রাত থেকে বৃদ্ধি পেতে শুরু করে। তিস্তা ব্যারেজ ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম বলেন, শনিবার তিস্তায় পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এখনো বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা জানান, অবিরাম বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, বন্যা এলেই আমাদের আতঙ্কে দিন কাটাতে হয়, কারণ কখন যে ভারত পানি ছেড়ে দেয় সেই চিন্তায় অনেক সময় নির্ঘুম রাত পার করতে হয়। আদিতমারি উপজেলার তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা ছকমল মিয়া অভিযোগ করে বলেন, জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস আমাদের নির্ঘুম রাত কাটাতে হয়, কারণ ভারত সরকার পূর্ব ঘোষণা ছাড়াই গজরডোবার গেট খুলে দেয়। এতে মুহূর্তের মধ্যেই তিস্তা ও তার আশপাশের এলাকা পানিতে প্লাবিত হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এখনো পানি বিপদ সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।